তোপধ্বনির মধ্য দিয়ে হাজার বছরের প্রাচীন রীতি মেনে বিষ্ণুপুরে শুরু হয়ে গেল মৃন্ময়ীর পুজো। বাংলায় পুজো আসতে এখনো সপ্তাহ দুই দেরি, কিন্তু তার আগেই বাঁকুড়ার প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের রাজবাড়িতে ধুমধাম সহযোগে শুরু হয়ে গেল দেবী মৃন্ময়ীর পুজো। স্থানীয় মাধব সায়রে স্নান করিয়ে বড় ঠাকুরানীকে নিয়ে আসা হলো মন্দিরে। দেবীর আগমনের নির্ঘণ্ট সূচিত হলো মুহুর্মুহু কামানের শব্দে। বছরের প্রাচীন পুজো শুরুর সাথে সাথেই আবেগে ভাসলেন প্রাচীন মল্লগড়ের আপামর মানুষ। কথিত আছে 19তম মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে প্রাচীন মল্ল রাজধানী প্রদুম্মপুর থেকে শিকারে বেরিয়ে পথ ভুলে বন বিষ্ণুপুরে এসে পড়েন। আজ যেখানে দেবী মৃন্ময়ীর মন্দির, ঠিক সেখানেই বিভিন্ন দৈব ঘটনার সম্মুখীন হয়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মল্ল রাজত্ব প্রদুম্মপুর থেকে সরিয়ে আনা হয় বিষ্ণুপুরে। মন্দির প্রতিষ্ঠার পর থেকে মহা সমারোহে দেবী মৃন্ময়ীর পুজো শুরু করেন জগৎ মল্ল। কথিত আছে প্রথম দিকে শাক্ত মতে ওই পুজো শুরু করেন মল্ল রাজারা। স্বাভাবিকভাবে সে সময় ওই পুজো চালু ছিল বলি দান প্রথা। কথিত আছে এই পুজোয় নরবলিরও প্রথা ছিল। পরবর্তীতে বিষ্ণুপুর রাজপরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হলে পুজোর আচারে কিছু বদল আসে। বলিদান প্রথা বন্ধ হয়ে শব্দকে ব্রহ্ম জ্ঞান করে শুরু হয় তোপধ্বনি প্রথা। তারপর থেকে শতকের পর শতক ধরে দেবী মৃন্ময়ীর পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতে থাকে তোপধ্বনির মধ্য দিয়ে। সেই প্রাচীন রীতি আজও অব্যাহত মল্লগড় বিষ্ণুপুরে। আজও প্রাচীন রীতি মেনে জিতাষ্টমীর পরের দিন স্থানীয় গোপাল সায়রের পাড় থেকে মুহুর্মুহু গর্জে উঠল কামান। গোপাল সায়রে এক প্রস্ত পুজো পাঠ সেরে দেবীরই এক রূপ বড় ঠাকুরানীকে নিয়ে আসা হলো মন্দিরে। এরপর মান চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আনা হবে মেজ ঠাকুরানীকে। সবশেষে ষষ্ঠীর দিন মন্দিরে আনা হবে ছোট ঠাকুরানীকে। অষ্টমীর দিন মন্দিরে পূজিতা হবেন খচ্চর বাহিনী বা মহামারীর। প্রাচীন রীতি ও আচার নিয়ম অটুট থাকলেও রাজত্ব হারানোয় মল্লরাজ পরিবারের এই পুজোর জেল্লা কিছুটা ম্লান হয়েছে ঠিকই, কিন্তু এতটুকুও ভাটা পড়েনি মল্লগড় বিষ্ণুপুরের মানুষের আবেগ। আজ বড় ঠাকুরানীর আগমনের মুহূর্তে স্বাভাবিকভাবেই মল্লগড়ের মানুষ ভিড় জমালেন হাজার বছরের প্রাচীন মল্ল রাজকুলো দেবী মৃন্ময়ীর মন্দিরে। পুজো শুরুর সপ্তাহ দুই আগেই পুজোর উন্মাদনায় মাতলেন প্রাচীন মল্লগড়ের 8 থেকে 80। নশো 97 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎ মল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন। বিভিন্ন অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে 1027 বছর পেরিয়ে 1028 বছরে এই পুজোর পদার্পণ করলো। এবং এই পুজোর ইতিহাস হচ্ছে কি, এই পুজোর মা মৃন্ময়ী ছাড়াও আরো 3টি পদে মায়ের পুজো হয়। বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী, ছোট ঠাকুরানী। শ্রী চণ্ডীর মতো বলা আছে বড় ঠাকুরানী হচ্ছেন মহাকালীর রূপ, মেজ ঠাকুরানী হচ্ছেন মহালক্ষ্মীর রূপ এবং ছোট ঠাকুরানী হচ্ছেন মহা সরস্বতীর রূপ। তো গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানীর বিল্লবরণ হয়েছে এবং কৃষ্ণ নবমী তিথিতে আজকে বড় ঠাকুরানী বিভিন্ন আচার যেগুলো আছে আমাদের গোপালসাই ঘাট থেকে মন্দিরে আনয়ন হবে এবং 3টি পর্যায়কে সূচিত করার জন্য 3বার করে তোপধ্বনি করা হবে। ওনার মন্দির আসার মধ্যে দিয়ে আমাদের মল্লরাজ পরিবারের পুজো শুরু হয়ে গেল। এই পুজো তারপরে একইভাবে চলবে। মান চতুর্থীর দিন আসবেন মেজ ঠাকুরানী, আর সপ্তমীর দিন আসবেন ছোট ঠাকুরানী। তারপর পুজো শুরু হয়ে যাবে। অষ্টমীর দিন সন্ধিক্ষণের আগের মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অষ্টদশভুজা বিশালাক্ষী দেবী। ওনার সামনেই রাজঞ্জলি দেওয়া হয় ওনার মহাস্নান পর্ব হওয়ার পরে, এবং তারপরে সন্ধিক্ষণকে সূচিত করা হয় তোপধ্বনির মাধ্যমে। যেটি বড় কামান আছে রাজ পরিবারের, সেটি কামানটি দিকে পর সন্ধিক্ষণকে সূচিত করা হয়। এর শোনা যায় নাকি এককালে সমস্ত মল্লভূম জুড়ে এই কামান দাগার পরেই বিভিন্ন যে মণ্ডপ বা বনেদি বাড়ির পুজো ছিল সেই পুজো শুরু হতো আর কি। আর অষ্টমী নবমীর যে মধ্যরাত্রে মহামারী দেবীর পুজো হয়। মহামারী দেবী হচ্ছেন কি খচ্চর বাহিনী, এবং উনি যে মহামারী যেগুলো ছিল এককালে কলেরা বা ইত্যাদি, তার হাত থেকে রক্ষা করার জন্য, রাজ্যকে রক্ষা করার জন্য মহারাজ বীরহাম্বীর ঊনপঞ্চাশতম মল্লরাজ বীরহাম্বীর এই পুজোর সূচনা করেন। নবমীর পরে বিজয়ার দিন সকালবেলায় মায়ের ঘট বিসর্জন যে সময় আছে সেই সময়ে ঘট বিসর্জনের পরে মায়ের সন্ধ্যাবেলায় শ্রীরামচন্দ্রের পুজো, অপরাজিতা বন্ধন, দইয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজো সমাপ্তি ঘোষণা করা হয়।
এই মৃন্ময়ী পুজোর সঙ্গে বিষ্ণুপুর মল্ল রাজধানীর কতটা আবেগ জড়িত রয়েছে? মল্লভূম উনি মল্লভূমি অধিষ্ঠাত্রী বলা হয় মৃন্ময়ীকে। উনি শুধু মল্লরাজদের কুলদেবী নন, উনি হচ্ছেন গোটা মল্লভূম তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনাকে পূজিত করা হয়। আহ, এই যে পটে পুজো, এই পটে পুজো কি আদিমকাল থেকেই চলে আসে? স্বাধীনকালে চলছে। কিভাবে এই পট আঁকা হয় কিভাবে? পট আঁকে বংশ পরম্পরায় ফৌজদার ফ্যামিলি, তো তারা একইভাবে এঁকে চলেছেন। এবং এই যে পটের যে বিভিন্ন যে রং আছে, এই রংগুলো কিন্তু কোনো কৃত্রিম রং ইউজ করা হয় না, যে ন্যাচারাল রং আছে সেভাবেই ইউজ করে এই পটগুলো আঁকা হয়। মৃন্ময়ীর প্রতিমারও তো একটা বিশেষ বৈশিষ্ট্য আছে একেবারে। মৃন্ময়ীর যে অ্যাকচুয়ালি আমাদের যে দুর্গাপূজা আছে, বঙ্গের যে দুর্গাপূজা আর কি, তার দুটো ধারা বা রীতি আছে। একটা হচ্ছে রাজা কংসনারায়ণ যে রীতি তৈরি করেছিলেন সেই অনুযায়ী দুর্গার মূর্তি হয়, আর একটা হচ্ছে জগৎমল্লা রীতি যেটা বলা হয়। তো আমাদের মল্লভূম শুধু বলা ঠিক নয়, রাঢ়বঙ্গের বিভিন্ন জায়গায় জগৎমল্লা রীতি অনুযায়ী দুর্গা তৈরি হয়। এবং সেখানে হচ্ছে কি যে যেটা মেন বিশেষত্ব সেটা হচ্ছে কি কার্তিক গণেশ মায়ের উপরে থাকবেন, মানে মায়ের পাশে যে উপরে থাকবেন তার নিচে থাকবেন লক্ষ্মী সরস্বতী। এটা জগৎমল্লা রীতির নিয়ম। বাকি কংসনারায়ণ রীতি যেটা আছে সেটা তার উল্টোটাই আছে। আমাদের প্রতিমাও তো প্রায় 1000 বছরের। হ্যাঁ, 1028 বছর পদার্পণ করলেন। মানে এই প্রতিমা কি তখন থেকেই রয়ে গেছে এই প্রতিমা? হ্যাঁ, না বিসর্জন হয় না, ওনা অঙ্গরা হয় বিভিন্ন সময় সোমনাথের পেলে। মা মৃন্ময়ীর যে পুজো 1028 বছরে পদার্পণ করলো মা মৃন্ময়ীর পুজো। মল্ল রাজবাড়ির এটি অতি প্রাচীন পুজো। এই পুজো ভারতবর্ষে একমাত্র মল্ল রাজবাড়ি রাজা জগৎ মল্ল যিনি মা মৃন্ময়ীকে স্থাপন করেছিলেন সেই ট্রেডিশন অনুযায়ী পূর্বপুরুষ অনুযায়ী পুজো শুরু হয়ে আসছে। এই আদ্রা নক্ষত্র কৃষ্ণ তিথিতে মায়ের আগমন হয়। তার আগের দিন মায়ের বেল্লিবরণ হয়, ষোড়শ পূজারে মায়ের পুজো করে এবং সকালবেলায় ঠিক 6টা নাগাদ ভোরবেলায় ঘাটে যেয়ে মাকে মহাস্নান করিয়ে ষোড়শ পূজারে পুজো করে মাকে নৈবেদ্য ভোগ নিবেদন করে মাকে পঞ্চপূজারে পুজো করে মাকে 3টি তোপের দ্বারা রাজমন্দিরে প্রবেশ করানো